নীলামা, দেখ আজ কত রকম বাজার করে এনেছি। সব তোর পছন্দের বাজার। তুমি বাজার করে এসেছো? কতদিন এত ভালো ভালো জিনিস খাইনি। কি হয়েছে? বাপ মেয়ে মিলে কিসের এত গল্প করছো? আমাকে তো ডাকলে না। আর বলো না গিন্নি, দেখো কত রকম বাজার করে এনেছি। অনেকদিন হলো ভালো কিছু খাই না। আজ সবজি বিক্রি করে বেশ টাকা পেয়েছি, তাই বাজার করে আনলাম। ও মা, অনেক বড় মাছ আর মুরগি এনেছো। এত বাজার না করে কিছু টাকা জমালেই তো পারতে। তাহলে অসময়ে কাজে লাগতো। সব সময় এত ভালো মন্দ খেলে হয়? এমন করে বলো না তো। মেয়েটা দেখো কত খুশি হয়েছে বাজারগুলো পেয়ে। অনেকদিন ধরে নীলা বলছে মাছ খাবে, হাত টানাটানির জন্য হয়ে ওঠেনি। আজ যখন সুযোগ পেয়েছি, আর হাতছাড়া কেন করব? সুযোগ কাজে লাগিয়ে যেন উদ্ধার করেছো। নীলা, বটিটা এনে দে। দুপুর পেরোতে চললো, রান্না শেষ করব কখন? নাও, তাড়াতাড়ি কেটে কুটে রান্না বসাও। এত ভালো ভালো সবজি দেখে পেটের ভিতর যে সূচো চৌড়াচ্ছে। পাগলি মেয়ের কথা শোনো। এক কাজ কর, সূচোটাকে পেটের ভিতর থেকে বাহিরে আন, তাহলে পেটের ভিতর না দৌড়ে বাইরে দৌড়াবে। আজ অনেক খেলা করেছে, খিদেতে পেটটা চুই চুই করছে। মা, তোমার রান্না শেষ হয়নি এখনো? এই তো বাবা, প্রায় শেষের দিকে। তোকে না বলেছি বেশি ছুটোছুটি করবি না? একই ভাই, তুই এমন করাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আসলে মানে খেলতে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছি। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কত করে বলেছি আমরা গরিব মানুষ, এই অভাবের সংসারে এমন কিছু করিস না যাতে একবেলা না খেয়ে থাকতে হয়। আচ্ছা মা, আমি আর কখনো ছোটাছুটি করব না। এখন খেতে দাও দেখি। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। মাংস রান্না করছো নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বস। নীলামা, তোর বাবাকে খেতে ডাকতো, আমি সবকিছু বেড়ে আনছি। আহ, কতদিন পর ভালো কিছু মুখে দিচ্ছি। সবসময় কি শাক পাতা মুখে রোচে? শাক পাতা খেয়ে খেয়ে মুখটা যেন তেতো হয়ে গিয়েছিল, আজ আবার মুখের স্বাদ ফিরলো। একদম ঠিক কথা বলেছো বাবা। মা, ভাত থাকলে আমাকে আরো ভাত দাও। এই নে ভাত। ভালো খাবার পেয়ে তো সবাই বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছ। এদিকে ঘরটার অবস্থা একবার দেখেছো? ঝড়ে অর্ধেক চাল ভেঙে আছে। এবার বৃষ্টি হলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাবে ভেবেছো কিছু? সবজিগুলো অনেক ভালো হয়েছে। সব সবজি একদিন বিক্রি করে যে টাকা পাবো তা রেখে দেব। আর আমি অন্যের জমিতে কাজ করে ঘরের চালটা এবার সারাবো। আমার খাওয়া শেষ, আমি একটু সবজির জমিটা পরিষ্কার করি। আপু, চল, তুই আর আমি দুজনে আজ খেলি। ঠিক আছে ভাই, চল। অনেক দিন পর ভালো খাবার খেয়েছি, এখন খেলা করে পেটটা খালি করতে হবে। আকাশের অবস্থা তো ভালো না, ঝড় হচ্ছে। এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে। এদিকে ঘরের চাল তো ভাঙা। চলো আমরা নীলার সূর্যের ঘরে যাই। তুমি ঠিক বলেছ। আমার তো ভয় করছে, না জানি কখন ঘরের চালটা ভেঙে পড়ে। এই ঝড় বৃষ্টিতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব? মাথায় যে কিছুই আসছে না। এইসব পরে ভাববো, আগে এই ঘর থেকে চলো। না জানি কখন বাকি ঘরটুকু ভেঙে পড়ে। তোমরা এসেছো? বাতাসে খুব শীত করছে, এদিকে ভাইয়ের ভয় করছে। ভয় পাস না মা, আমরা তো চলে এসেছি। এই নে মা, তোরা দুজন এই কাঁথাটা নে। ওই দেখো বাবা, কত জোরে বৃষ্টি নামছে। ও মা, এবার কি হবে? অর্ধেক ঘরের ছাউনি তো উড়ে গেল। এবার আমরা কোথায় থাকবো? ভয় পাস না মা, আমরা আজ রাতটা তোর চাচাদের বাড়িতে যাই, চল। কিন্তু এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে যাব? তাছাড়া ওরা কি আমাদের জায়গা দেবে? দরকার হলে তোমার ভাই ভাবির হাতে পায়ে ধরবো, যেন আমাদের একটু রাতটা থাকতে দেয়। এমনিতেই তো সবাই ভিজে গেছি। চলো, হারিকেন জ্বালিয়ে নিয়েছি। রাসেল প্রচন্ড ঝড় বৃষ্টির ভেতর সবাইকে নিয়ে তার বড় ভাই রোহানদের বাড়ি যায়। বড় ভাই, শুনতে পাচ্ছ? বড় বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি। দয়া করে একটু দরজাটা খোলো। কি হয়েছে? এই ঝড় বৃষ্টির মধ্যে জ্বালাচ্ছ কেন?
একটু শান্তিতে কি ঘুমাতেও পারবো না? মাঝরাতে চলে এসেছো। ভাবি, দয়া করে আজ রাতটা আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন। আমাদের বাড়ির ছাউনিটা যে উড়ে গেছে ঝড়ে। আমরা তোমাদের থাকার মতো জায়গা দিতে পারবো না। আমি তোমার পায়ে ধরি, দয়া করে আজ রাতটুকু আমাদের আশ্রয় দাও, না হলে ছেলে মেয়ে দুটো ঠান্ডায় মারা যাবে। ঠিক আছে, আজ তোরা ওই বারান্দায় থাক। গিন্নি, ওদের একটা বিছানা আর একটা কাঁথা দাও। চাচি, আমার ঠান্ডা লাগছে, দয়া করে আমাদের কিছু কাপড় দিবেন। এই ভেজা কাপড়ে থাকতে যে জ্বর আসবে। কোথা থেকে যে আপদগুলো জুটলো। এই নাও, এগুলো নিয়ে আমাকে উদ্ধার করো। ধন্যবাদ ভাবি, অনেক বড় উপকার করলেন। আমরা একটু ঘর থেকে কাপড়গুলো পাল্টে নিই। সূর্য, নীলা, তোরা কাঁথা পেঁচিয়ে বস এখানে। আমাদের কাঁথা লাগবে না, এই ছিঁড়া কাপড়ে হয়ে যাবে। আর কত সময় এখানে বসে থাকবে? আজ রাতে এসে জ্বালাবে না বলে দিলাম। ভাবি, আমরা চলে যাওয়ার জন্যই উঠেছিলাম, তখন তুমি এসে পড়েছো। আমরা বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি, এর জন্য তুমি এত খারাপ ব্যবহার করবে? বুঝতেই যখন পেরেছো, এসেছো কেন আমার বাড়িতে? এই রাসেল, তুই তোর ভাবিকে কথা শোনাচ্ছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো যেন এই বাড়িতে তোকে না দেখি। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ওনারা আমাদের আশ্রয় দিয়েছেন অসময়, এটাই অনেক। এবার বাড়ি চলো দেখি। তাই চলো। বাবা, মা, এবার আমরা কোথায় থাকবো? ঘরও যে ভেঙে পড়েছে। বাবার হাতে তো টাকাও নিয়ে যে নতুন করে বাড়ি বানাবে। কি আর করা, একটা ঘরের অর্ধেকটুকু তো ভালো আছে, ওই ঘরটা কোনো রকম ঠিক করে কটা দিন কাটাই, এরপর নতুন একটা বাড়ি বানাবো। কিন্তু বাবা, একটা ঘরে কি আমাদের সবার হবে? তাছাড়া যেমন করে ঠিক করো না কেন, টাকা তো লাগবে। তালতলার পচা পুকুর পাড়ে অনেক কচু পাতা আছে, সেখান থেকে কচু পাতা আর জঙ্গল থেকে বাঁশ এনে ঘরটা সারিয়ে নেব। তোরা আমাকে সাহায্য করিস। তবে তাই করো। এই কচু পাতাতে সবকিছু ঘেরা হয়ে যাবে। এবার আমাদের জঙ্গলে যেতে হবে। আমি কোঠারার দা নিয়ে এসেছি। কি সুন্দর দেখতে এই গাছ। বাবা, আমি তুলে নেই গাছটা, পারে গিয়ে লাগিয়ে দেব। ঠিক আছে বাবা, নে। সত্যি গাছটা সুন্দর খুব, কি গাছ কে জানে। সবকিছু শেষ, এবার ঘরটা ঠিক করি। উপরে ছাউনিতে কলাপাতা দিয়ে দিব। মা, তুই এক কাজ কর, জঙ্গলে পাওয়া ছোট্ট গাছটা লাগিয়ে দে উঠোনে। ঠিক আছে। খুব সুন্দর দেখতে লাগছে তো ঘরটা, আমাদের আর কষ্ট করে অন্য বাড়িতে যেতে হবে না। তুই ঠিক বলেছিস ভাই। মা, বিকাল হয়ে এসেছে, সকাল থেকে কিছুই খাইনি। কলসে অল্প কিছু চাল ছিল, চালে তো পানি যেতে পারেনি। আমি তোদের ভাত রান্না করে দিচ্ছি। শুধু ভাত কিভাবে খাবো? আমি তোমাকে কিছু শাক জোগাড় করে দিচ্ছি, সেটা রান্না করো। ওই দেখো, ওখানটা শুকিয়ে গিয়েছে। তবে তাই কর। এই নাও মা, শাক এনেছি, তুমি রান্না করো। সারাদিন কাজ করে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আমি ঘরে গেলাম। ঠিক আছে, যা, রান্না শেষ হলে ডাক দেব। কোথায় তোমরা? আমার রান্না শেষ, তাড়াতাড়ি খেতে এসো। গিন্নি, ছাগলটাকে তাড়াও, সারাদিন না খেয়ে ঘর ঠিক করলাম, ছাগল আমাদের ঘর ছিঁড়ে ফেলছে। আমাদের ঘর দেখে ওপাশ থেকে ছিঁড়ে ফেলেছি। এত কষ্ট কি তবে বিফলে যাবে? জানি না গিন্নি, সৃষ্টিকর্তা তুমি একটা ব্যবস্থা করে দাও, কিভাবে আমি সংসার চালাবো। তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? আমি খুব অসহায়, ঠিক মতো দুটো খেতে পারি না।
মা, ওনাকে দুটো ভাত দাও, ওনার মুখটা কেমন শুকনো দেখাচ্ছি। হাঁড়িতে তো একটা ভাতও নেই, যে ভাত ছিল তা তোদের তিনজনকে দিয়েছি। তার মানে আজ তুমি না খেয়ে থাকবে মা? কিছু করার নেই বুড়িমা, আমরা খুব অসহায়, তোমাকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই। কালকের ঝড় বৃষ্টিতে ঘরটাও ভেঙে গিয়েছে, কিছু সবজি লাগানো ছিল, সেগুলোও নদীর পানিতে ভেসে গেছে। কত কষ্ট করে ঘর বানালাম, আজ সেটাও ছাগলে নষ্ট করে দিল দাদি। তোমাদের দেখলেই বোঝা যাচ্ছে তোমরা কতটা অসহায়। আচ্ছা বুড়িমা, তুমি দাঁড়াও, আমি আসছি। বুড়িমা, এই এক মুঠো চালই কলসি ছিল, তুমি চাইলে নিতে পারো। তোদের কত কষ্ট, তবুও আমাকে ফেরালি না। আর যাদের ধন সম্পদের অভাব নেই তারা কখনো দান করে না। এই চালগুলো রান্না করলে তো তুমি দুটো খেতে পারতে। আমি রান্না করলে তো তোমাকে দিতে পারতাম না। এই এক মুঠো চাল পেয়ে তুমি কত খুশি হয়েছো, তোমার হাসি মুখ দেখতে পেতাম না। সৃষ্টিকর্তা, তুমি এদের সব দুঃখ দূর করে দাও। এই এক মুঠো দানের কারণে তারা যেন দু মুঠো খেতে পায়। তুমি খুব ভালো বুড়িমা, একটু বেশি করে দোয়া করো আমাদের জন্য, ছেলে মেয়ে দুটোর মুখে যেন ভাত তুলে দিতে পারি। পারবি বাবা, দেখবি তোর সব দুঃখ কষ্ট চলে গেছে। আজ আমি আসি বাবা, তোরা সবাই খুব ভালো থাকিস। ওমা, এই গাছটা একদিনে কত বড় হয়েছে, গাছে দেখি অনেক ফুল ফুটেছে, তাও রক্ত জবা। মা, একা একা কি বলছো তুমি? ও মা, আমাদের বাড়িতে রক্তজবা ফুল গাছ কিভাবে আসলো? আর একদিনে বড় হয়ে ফুলও ফুটেছে? এটা তো কাল যে গাছটা লাগিয়েছিলাম সেটা না? একদিনে কত বড় হয়েছে, তার মানে কি এটা জাদুর গাছ? এ কি দাদি, আপনি? ভালো হয়েছে এসেছেন, আপনাকে দেখে বেশ ভালো লাগছে। হ্যাঁ দিদি ভাই, দূর থেকে দেখলাম তোরা অনেক চিন্তা করছিস। তা কি নিয়ে তো চিন্তা করছিস তোরা? আমরা কাল জঙ্গল থেকে একটা গাছ এনে লাগিয়েছিলাম, গাছটা দেখে একদিনে বড় হয়ে গিয়েছে, আর তাতে রক্তজবাও ফুটেছে। আরে পাগলি, এটা নিয়ে চিন্তা করার কি আছে? তোরা যে আমাকে এক মুঠো চাল দান করেছিলি, তার শক্তি। এক মুঠো দানের শক্তিতে একটা গাছ এক রাতে বড় হয়ে গেল। আসলে আমি মানুষ নই, আমি এক পরী। আমার এক মুঠো চালের প্রয়োজন ছিল, তখন আমার জাদু কাজ করছিল না। কি বলছো তুমি পরী? তারপর আমি অনেকজনের কাছে গিয়েছিলাম সাহায্য চাইতে, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। যাদের কাছে গিয়েছিলাম তারা সবাই ধনী ছিল, কিন্তু মন থেকে অনেক ছোট। আসলে ধনী মানুষেরা এমনই, আমরা গরিব মানুষদের পাশে কেমন অবস্থায় আছি, দুটো খেয়েছি কিনা কিছুই খোঁজ করে না। কখনো যদি সাহায্যের জন্য যাই তাহলে অপমানিত হতে হয়। তোমরা যদি কখনো ধনী হয়ে যাও তবে গরিবদের সাথে তোমরাও। না পড়ি, কি বলছো তুমি? আমরা গরিব, আমরা বুঝি গরিবদের জীবন কতটা কষ্টের, আমরা কখনোই কাউকে কষ্ট দেব না। তাছাড়া আমাদের মতো মানুষ যারা দুবেলা লবণ মরিচ খেয়ে কাটায়, তারা কেমন করে ধনী হবে? তোমরা অনেক ভালো, তোমরা যে কত বড় উপকার করেছো এক মুঠো চাল দিয়ে, সেটা বলার মতো না। সেই দানের শক্তিতে তোমরা ধনী হবে। সেটা কেমন করি? এই যে রক্তজবা গাছ দেখছো, এতে প্রতিদিন একটা করে সাদা গোলাপ ফুটবে, সেটা ছিঁড়ে হাতে নিলে পরিণত হবে একটা সোনার মুদ্রায়। কি আজব কথা বলছো পরি? সত্যিই তো গাছে একটা সাদা গোলাপ ফুটে আছে। এতে আমার হাত নেই, এটা তোমাদের দানের শক্তি। যতদিন তোমরা অন্যকে সাহায্য করবে, দান করবে, ততদিন এই গাছ তোমাদের সাথে থাকবে। আমি আসি। বাবা, তুমি সাদা গোলাপটা ছিঁড়ো দেখি। দেখো, সত্যি ফুলটা সোনার মোহর হয়ে গেছে, আমাদের আর কষ্ট হবে না। বাবা, আজ এই মোহর বিক্রি করে যত টাকা হবে সব টাকা বাজার করে আনবে, গ্রামের সকল গরিবদের দাওয়াত দিব আমরা। তুই ঠিক বলেছিস, আমাদের মতো কত অসহায় আছে, না জানি কতদিন ভালো মন্দ খায়নি। আমরা তো বছরে একদিন মাছ মাংস খাই। তবে আমি আর দেরি করছি না, গেলাম মোহরটা নিয়ে। রাসেল সোনার মোহর বিক্রি করে বেশ কিছু টাকা পায়, তা দিয়ে বাজার করে গ্রামের গরিবদের দাওয়াত করে সে।